মেঘলা আকাশ, মেঘলা দিন। ঈদের বাকি কয়েকদিন। আসছে সবার খুশির দিন। জামাকাপড় কিনে নিন, দাওয়াত রইল ঈদের দিন। আপনারা সবাই তো নিশ্চয়ই এতক্ষণে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছেন। এখন শীতের দিনে বৃষ্টি আসলো কোথা থেকে, আর ঈদ বা কোথা থেকে আসলো, আর আমি কবি বা হলাম কবে? আসলে আমার ছোট বোনের একটা কবিতার বই পড়ছিলাম, সেখানেই এই ছড়াটা লেখা ছিল। অনেক ভালো লাগলো, তাই আপনাদেরও শোনালাম। আচ্ছা চলুন এবার গল্পে ফিরি। আমার ছোট বোন সামিয়াকে পড়াচ্ছিলাম। ও এবার প্রথম শ্রেণীতে পড়ে। এর মাঝখানেই আমার বেস্ট ফ্রেন্ড নিধি আমাকে কল করে বসে। এই নীল, তুই এখনো বাড়িতে বসে আছিস? তোকে না বললাম আজ বিকালে শপিং মলে আসবি? আমার ড্রেসটা পাল্টাতে হবে। উফ নিধি, তুই কি ভুলে গেছিস আমি এখন সামিয়াকে পড়াচ্ছি? সামনে ওর পরীক্ষা। আর তাছাড়া এই অসময়ে বৃষ্টির মধ্যে কে শপিং মলে যায়? আমি যাই, আর তুইও আসবি। তুই কি চাস তোর বেস্ট ফ্রেন্ড একটা বাজে রঙের জামা পরে ঘুরুক? আমি অলরেডি রিক্সায় 10 মিনিটের মধ্যে চলে আসছি। তুই নিচে নেমে আয়, নয়তো আমি কিন্তু সোজা তোর আম্মুর কাছে গিয়ে নালিশ করব যে তুই আমাকে পচা কথা বলেছিস। তুই একটা আস্ত ব্ল্যাকমেইলার। দাঁড়া, আসছি। ফোন কেটে দিয়ে আমি সামিয়ার দিকে তাকালাম। সামিয়া নিধির কাণ্ড দেখে মিটমিট করে হাসছে। কি হলো ভাইয়া? নিধি আপুর ভয়তে পড়া বাদ দিয়ে পালাচ্ছো? পালাচ্ছি না রে পাগলি, উদ্ধার করতে যাচ্ছি। নিধি যে পরিমাণে জেদি, না গেলে আজ আমার কপালে শনি আছে। তুই এই ছড়াটা মুখস্থ কর, আমি এসে ধরবো। আচ্ছা ঠিক আছে, তবে আসার সময় কিন্তু আমার জন্য চকলেট নিয়ে আসতে হবে। আচ্ছা বাবা, নিয়ে আসবো। আমি দ্রুত একটা হুডি গায়ে দিয়ে বাইরে বের হলাম। গেটের সামনে আসতে দেখলাম একটা রিক্সা এসে থামল। এই শীতের আবহাওয়ায় কুয়াশার ভিড়ে নিধিকে বেশ স্নিগ্ধ লাগছে, যদিও ওর চোখে মুখে এখন যুদ্ধের প্রস্তুতি। দেরি করলি কেন? জানিস রিক্সা ভাড়া কত বেড়েছে? আর এই শীতে আমি তোকে নিতে আসলাম। আমার জন্য কেন? জামা তো পাল্টাবি তুই। চুপ থাক, কথা কম বলবি, চল এখন। দুজনে পাশাপাশি হাঁটতে শুরু করলাম। শপিং মলের ভেতরে ঢুকতেই নিধির মেজাজ যেন তুঙ্গে চড়ে গেল। একটা সাধারণ গোলাপি রঙের কামিজ পাল্টানোর জন্য সে আমাকে পুরো শপিং মল 3বার চক্কর খাওয়ালো। ওর কাছে কোনো রঙই ঠিকঠাক মনে হচ্ছে না। নিধি প্লিজ, এটা 4 নাম্বার দোকান। এই মেরুন কালারটা তো দারুণ, এটাই নিয়ে নে। তুই চুপ করবি? ছেলেদের ফ্যাশন সেন্স সম্পর্কে কোনো ধারণাই নেই। মেরুন রঙে আমাকে অনেক বয়স্ক লাগবে। আমি চাই এমন কিছু যা দেখে সবাই বলবে ওয়াও। সবাই ওয়াও বলুক বা না বলুক, আমি যে এখন আউচ বলছি সেটা খেয়াল কর। আমার পা ব্যথা হয়ে গেছে। নিধি আমার দিকে একবার কটমট করে তাকিয়ে আবার অন্য একটা হ্যাঙ্গার চেক করতে শুরু করলো। হঠাৎ করেই ওর চোখ আটকে গেল একটা গাঢ় নীল রঙের লেহেঙ্গার ওপর। ওটার কাজ বেশ সূক্ষ্ম আর রাজকীয়। নিধি ওটা হাতে নিয়ে আমার সামনে ধরল। এটা কেমন? সত্যি বলবো, এটা তোর ওপর খুব মানাবে। নীল রঙটা তোর প্রিয়, আবার আমারও। নিধি একটু লজ্জা পেল। কুয়াশা ভেজা বিকেলে ওর গাল দুটো হালকা লাল হয়ে উঠল। ও ঝটপট ড্রেসটা নিয়ে ট্রায়াল রুমের দিকে চলে গেল। কিছুক্ষণ পর যখন ও বেরিয়ে এলো, আমি সত্যি বলতে কথা হারিয়ে ফেললাম। নীল রঙে ওকে ঠিক যেন মেঘলা আকাশের মাঝে এক টুকরো নীল ধ্রুব তারার মতো লাগছে। কি রে, কথা বলছিস না কেন? খুব কি বাজে লাগছে? না রে, আসলে তোকে একদম অন্যরকম লাগছে। মনে হচ্ছে তোকে আগে কখনো দেখিনি। ঢং রাখ, এখন চল বিল মিটিয়ে জলদি বের হই। স্বামীয়ার জন্য চকলেট নিতে হবে তো। বিল মিটিয়ে আমরা যখন বাইরে বের হলাম তখন সন্ধ্যা নেমে এসেছে। কুয়াশা আরও ঘন হয়েছে। রাস্তার ধারে টং দোকানে ধোঁয়া ওঠা চা দেখে নিধি দাঁড়িয়ে পড়ল। নীল, 1 কাপ চা না খেলে কিন্তু আমি রিক্সায় উঠবো না। তুই আস্ত একটা খাদক। আচ্ছা চল। চা খেতে খেতে নিধি হঠাৎ করে গম্ভীর হয়ে গেল। ও কাপের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল,
আচ্ছা নীল, আমাদের এই বন্ধুত্বটা কি সারা জীবন এমনই থাকবে? মানে যদি কখনো আমাদের বিয়ে হয়ে যায় অন্য কোথাও, তখনও কি তুই আমার শপিংয়ে এভাবে ব্যাগ বয়ে দিবি? আমি চায়ের কাপে চুমুক দিতে গিয়ে থেমে গেলাম। নিধির গলার স্বরে আজ কেমন যেন একটা অদ্ভুত মায়া। আমি ওর চোখের দিকে তাকালাম। অন্য কোথাও বিয়ে হবে মানে? তোর মতো ঝগড়ুটে মেয়েকে আমার ছাড়া আর কে সহ্য করবে শুনি? নিধি হঠাৎ হেসে দিল, কিন্তু সেই হাসির আড়ালে কোনো এক না বলা কথা লুকিয়ে রইল। ও আমার কাঁধে একটা ধাক্কা দিয়ে বলল, চাটুকারিতা বন্ধ কর, চকলেট কেনা শেষ, এবার বাড়ি চল। রিকশায় ফেরার পথে নিধি আমার কাঁধে মাথা রাখল। শীতের হাওয়ায় ওর চুলের ঘ্রাণ আমার নাকে আসছিল। আমি মনে মনে ভাবলাম, আচ্ছা নিধি কি জানে ও আমার কাছে শুধু বেস্ট ফ্রেন্ড না, তার চেয়েও অনেক বেশি কিছু। বাসায় পৌঁছে সামিয়াকে চকলেট দিয়ে নিজের ঘরে আসতেই ফোনের স্ক্রিন জ্বলে উঠল। নিধির মেসেজ, আজকের দিনটা খুব সুন্দর ছিল, নীল রংটা বেছে দেওয়ার জন্য ধন্যবাদ। নীল নীলকে খুব মানায়। আমি মুচকি হাসলাম। হয়তো গল্পের শুরুটা এখান থেকেই। নিধির সেই মেসেজ, নীল নীলকে খুব মানায়। পড়ার পর থেকে আমার হৃৎপিণ্ডের গতিবেগ কেন জানি একটু বেড়ে গেল। সারা রাত জানালার বাইরে তাকিয়ে কাটিয়ে দিলাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙল। নীল, কী রে, এখনও ঘুমাচ্ছিস? নিধি এসে নিচে বসে আছে, তোকে নাকি আজ ওর সাথে লাইব্রেরি যেতে হবে। আমি ধরফর করে উঠে বসলাম। আয়নায় নিজেকে একবার দেখে নিয়ে নিচে গেলাম। ড্রয়িং রুমে নিধি বসে সামিয়ার সাথে গল্প করছে। ওর হাতে একটা বড় লিস্ট। লাইব্রেরি মানে? হঠাৎ পড়ার শখ জাগলো নাকি? পড়তে হবে না, সামনে সেমিস্টার ফাইনাল, আর তোর যা পড়াশোনা ছিঁড়ি তুই তো ফেল করবি। চল আজ একসাথে বসে নোট করব। উফ, ছুটির দিনেও শান্তি নেই। আচ্ছা দাঁড়া, তৈরি হয়ে আসছি। লাইব্রেরির পরিবেশটা বেশ শান্ত। আমরা দুজন একটা কোণার টেবিল দখল করলাম। নিধি মনোযোগ দিয়ে বই পড়ছে, কিন্তু আমার মন বারবার বইয়ের পাতা ছেড়ে ওর মুখের দিকে চলে যাচ্ছে। নীল রঙের সেই ওড়নাটা আজ ও মাথায় দিয়ে রেখেছে, কেমন যেন স্নিগ্ধ লাগছে। কি দেখছিস ওভাবে? আমার নাকে কি কালি লেগেছে? না মানে, আমি ভাবছিলাম তুই এত মনোযোগ দিয়ে পড়ছিস কেন? সূর্য কোন দিকে উঠলো আজ? সূর্য যেদিকেই উঠুক, তুই পড়তে বস। আর শোন, এই চ্যাপ্টারটা শেষ করলে তোকে একটা সারপ্রাইজ দেব। কি সারপ্রাইজ? বিরিয়ানি খাওয়াবি? শুধু খাওয়া ছাড়া কি মাথায় আর কিছু নেই? চলো আগে কাজ শেষ করো। পড়াশোনা শেষ করে যখন বের হলাম তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা প্রায়। লাইব্রেরির পাশের লেকের পাড়ে আমরা কিছুক্ষণ হাঁটতে লাগলাম। হালকা শীতের বাতাস বইছে। নীল জানিস, মাঝে মাঝে আমার খুব ভয় লাগে। কিসের ভয়? তুই কি কাউকে ভয় পাস নাকি? তোর অত্যাচারে তো পাড়ার মানুষ অতিষ্ঠ। না রে পাগল, ভয় লাগে আমাদের এই সময়গুলো নিয়ে। এই যে আমরা একসাথে ঘুরে বেড়াই, ঝগড়া করি, বড় হয়ে গেলে কি সব বদলে যাবে? ধর তুই যখন চাকরি করবি, তোর নতুন বন্ধু হবে, তখন কি এই বেস্ট ফ্রেন্ডটাকে মনে রাখবি? আমি নিধির কথা শুনে একটু গম্ভীর হয়ে গেলাম। ওর চোখের দিকে তাকালাম, সেখানে একরাশ অনিশ্চয়তা। তুই কি মনে করিস আমি তোকে ভুলে যাওয়ার মতো এতটা সস্তা? তুই ছাড়া আমার শপিংয়ের ব্যাগ কে বইবে? আর কেই বা আমাকে ওভাবে ব্ল্যাকমেল করবে? তুই যেখানে থাকিস আমার ঝগড়া করার মানুষটা শুধু তুই থাকবি। নিধি কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ আমার হাতটা ধরল। ওর হাতের স্পর্শে আমার শরীরের ভেতর দিয়ে যেন একটা বিদ্যুৎ খেলে গেল। জানিস নীল, আজকের সারপ্রাইজটা ছিল এটাই। আমি না তোকে নিয়ে একটা ডায়েরি লিখি। আমাদের প্রতিদিনের ঝগড়া, হাসি সব সেখানে আছে। সত্যি দেখাবি আমাকে? না, ওটা দেখার যোগ্যতা অর্জন করতে হবে। তুই যে এত বড় গাধা সেটা তুই জানিসই না। বাসায় ফেরার পথে রিকশায় আমরা আর কোনো কথা বলিনি। নিধি আমার কাঁধের ওপর হাতটা হালকা করে ছুঁয়ে রেখেছে। ওর চুলের ঘ্রাণ আর কুয়াশা ভেজা সন্ধ্যাটা মিলে এক অদ্ভুত মায়া তৈরি করেছে। বাসার সামনে নামিয়ে দেওয়ার পর নিধি রিকশা থেকে নেমে আমার দিকে ফিরল।
নীল, কাল কিন্তু আবার আসবি, সামিয়াকে পড়াতে নয়, আমাকে নিয়ে ফুচকা খেতে যাবি, মনে থাকবে? তোকে কি না বলে উপায় আছে? আসবো। নিধি চলে যাওয়ার পর আমি পকেটে হাত দিয়ে দেখি একটা ছোট চিরকুট পেলাম। হয়তো রিকশায় ও আমার পকেটে গুজে দিয়েছে। আলোতে এনে পড়লাম। বেস্ট ফ্রেন্ড হওয়ার একটা সুবিধা হলো তোকে সবসময় পাশে পাওয়া যায়, কিন্তু অসুবিধে হলো মনের কথাগুলো সহজে বলা যায় না। নীল, তুই কি কখনো আমার চোখের ভাষা পড়তে পারিস না? আমার বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় শুরু করলো। আমি বুঝতে পারছি এই বন্ধুত্বটা এখন আর শুধু বন্ধুত্বে আটকে নেই, এটা অন্য কিছুতে রূপ নিয়েছে। নিধির দেওয়া চিরকুটটা পড়ার পর থেকে আমার অবস্থা হয়েছে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই নিজে প্রশ্ন করি, নীল তুই কি সত্যি এতটা গাধা, নাকি তুই নিধিকে হারানোর ভয়ে নিজেকে বোকা বানিয়ে রাখছিস? পরদিন বিকেলে ফুচকা খাওয়ার কথা থাকলেও আমি যেন একটু দ্বিধায় পড়ে গেলাম। ঠিক বিকেল 5টায় নিধির কল। নীল, তুই কি ভুলে গেছিস? আমি কিন্তু অলরেডি মোড়ের ফুচকার দোকানে। 5 মিনিটের মধ্যে না আসলে আমি একাই সব খেয়ে ফেলবো, আর বিল কিন্তু তোকেই দিতে হবে। উফ, এই মেয়ে বদলাবে না। আসছি রে বাবা, আসছি। ফুচকার দোকানে গিয়ে দেখি নিধি একটা লাল রঙের টপস পরেছে। ওকে লাল রঙে সচরাচর দেখা যায় না, তবে আজ কেন যেন খুব মায়াবী লাগছে। এত দেরি করলি কেন? একটু কাজ ছিল, আর তাছাড়া তোর জন্য তো আমাকে সবসময় রেডি থাকতে হয়। আমার নিজেরও তো একটা জীবন আছে। তাই তোর জীবনে বুঝি নতুন কেউ এসেছে, যার জন্যে আমাকে সময় দিতে কষ্ট হচ্ছে? নিধির গলার স্বরে হঠাৎ একটা অভিমানের সুর। আমি বুঝতে পারলাম ও মজা করছে না। ধুর পাগলি, কি যাতা বলিস, চল ফুচকা খাই। ফুচকা খেতে খেতে আমরা দুজনই হঠাৎ চুপ হয়ে গেলাম। চারপাশের কোলাহল যেন আমাদের ছুঁতে পারছে না। আমি আর চোখে নিধিকে দেখছি, আর নিধিও মাঝে মাঝে তাকাচ্ছে। চোখাচোখি হতেই দুজনই চোখ সরিয়ে নিচ্ছে। নীল, একটা কথা বলবি? বল। তুই এতদিন ধরে আমার সাথে আছিস, আমার সব আবদার সহ্য করিস, কখনো কি তোর বিরক্ত লাগে না? মানে কখনো কি মনে হয় না যে আমি অন্য কারোর সাথে ঘুরলে তুই একটু শান্তি পাবি? অন্য কেউ মানে? তোকে সহ্য করার ক্ষমতা কি আর কারো আছে নাকি? আর তাছাড়া তোকে অন্য কারোর সাথে দেখলে আমার শান্তি লাগবে না, বরং অশান্তি বাড়বে। কথাটা বলে ফেলে আমি নিজেই চমকে গেলাম। নিধিও ফুসকা মুখে নিয়ে স্থির হয়ে আমার দিকে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ডের সেই নীরবতা যেন কয়েক ঘন্টার মতো মনে হলো। কেন অশান্তি বাড়বে? আরে এখন তো আমাকে একাই সব বিল দিতে হবে, তখন তো আর তোর পকেট থেকে টাকা বের করতে পারবো না। নিধি হাসলো, কিন্তু তার হাসিতে যেন একটু বিষণ্ণতা মেশানো। সে বুঝলো আমি উত্তরটা এড়িয়ে গেলাম। সন্ধ্যায় আমরা পার্কে বসেছিলাম। হালকা কুয়াশা নামছে। নিধি হঠাৎ খুব কাছে ঘেঁষে বসল। ওর শরীরের ওম আমি অনুভব করতে পারছি। আমার খুব ইচ্ছে করছিল ওর হাতটা শক্ত করে ধরি আর বলি, নিধি তোকে ছাড়া আমার একটা দিনও চলে না। কিন্তু পরক্ষণেই মনে হলো, যদি ও বন্ধুত্বটা ভেঙে দেয়, যদি ও কিছু মনে করে। নিধি তখন মনে মনে বলে, নীল এত বোকা কেন? আমি কতবার ইশারা দিচ্ছি, অথচ ও শুধু বন্ধুর মতোই কথা বলে যাচ্ছে। আমার কি মুখ ফুটে বলতে হবে যে আমি ওকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারি না? আমিও মনে মনে চিন্তা করলাম, নিধি কি আমার মনের অবস্থা বুঝতে পারছে? ও যেভাবে আমার দিকে তাকাচ্ছে মনে হচ্ছে ও কিছু বলতে চায়, কিন্তু আমি যদি আগে বলে ফেলি আর ও যদি না বলে দেয়, তবে তো এই সুন্দর বন্ধুত্বটাই শেষ হয়ে যাবে। বাসায় ফেরার পথে রিকশায় আজ নিধি আমার কাঁধে মাথা রাখেনি, কিন্তু ওর হাতটা আমার হাতের খুব কাছে ছিল। বারবার স্পর্শ করার উপক্রম হলেও কেউ কারো হাত ধরলাম না। এক অদ্ভুত অদৃশ্য দেওয়াল যেন আমাদের মাঝখানে দাঁড়িয়ে আছে। বাসার গেটে নামার সময় নিধি হঠাৎ আমার চোখের দিকে সরাসরি তাকালো। নীল, সামনের শুক্রবার আমার এক কাজিনের বিয়ে, আমাকে কিন্তু তুই নিয়ে যাবি। আর শোন, নীল রংটা পরবি, তোকে নীল রঙে খুব ভালো লাগে। আচ্ছা, আসবো।
নিধি চলে যাওয়ার সময় একবার পিছন ফিরে তাকালো। আমি তখনও দাঁড়িয়ে আছি। ওর চোখে এক অদ্ভুত তৃষ্ণা দেখলাম। আমি জানি ও যেমন আমাকে হারাতে চায় না, আমিও ওকে হারাতে চাই না, কিন্তু এই বেস্ট ফ্রেন্ড ট্যাগটা ছিঁড়ে ফেলার সাহস আমাদের কারোরই হচ্ছে না। রুমে এসে আমি ডায়েরিটা বের করলাম, সেখানে লিখলাম। মাঝে মাঝে মনে হয় ভালোবাসা প্রকাশ করার চেয়ে লুকিয়ে রাখাটাই বেশি কষ্টের। নিধি, তুই কি জানিস না তোকে হারানো মানে আমার পৃথিবীকে হারানো? হঠাৎ ফোনে একটা নোটিফিকেশান এলো, নিধির স্ট্যাটাস। কিছু কথা না বলাই থাক, কিছু অনুভব শুধু নিজের জন্যেই থাক। আমি দীর্ঘ শ্বাস ফেলে বালিশে মাথা রাখলাম। দুজনের মনেই ঝড়, কিন্তু বাইরে আমরা শান্ত। শুক্রবার, আজ নিধির জন্মদিন। ছোটবেলা থেকে এই দিনটা নিয়ে আমার আলাদা একটা উত্তেজনা থাকে, তবে এবারের উত্তেজনাটা একটু অন্যরকম। গত কয়েকদিনের সেই না বলা কথাগুলো মনের ভেতর পাহাড়ের মতো জমে আছে। ঠিক করেছি আজ ওকে বিশেষ কিছু উপহার দেব, কিন্তু মনের কথাগুলো কি বলতে পারবো? সকাল থেকেই নিধির কোনো খবর নেই। সাধারণত ও এই দিনে সকাল থেকে আমাকে জ্বালিয়ে মারে, কি গিফট আনবো, কখন যাব এই নিয়ে। কিন্তু আজ ও বেশ শান্ত। দুপুরে নিধির আব্বু নিজে আমাদের বাসায় এসে আম্মু আর আব্বুকে নেমন্তন্ন করে গেলেন। দোস্ত, আজ নিধির জন্মদিন, ঘরোয়া আয়োজন করেছি, তোমরা কিন্তু সবাই আসবে। স্বামী আর নীল যেন একদম মিস না করে। কি বলিস? নীল না গেলে তো নিধির জন্মদিনই জমবে না। আমরা সবাই আসছি। সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে নিধিদের বাসায় গেলাম। পুরো ঘরটা নীল আর সাদা বেলুন দিয়ে সাজানো। আমি একটা কালো শার্ট পরেছি, হাতে নিধির জন্য নীল রঙের একটা দামি ঘড়ি। ভেতরে ঢুকেই আমার চোখ আটকে গেল নিধির ওপর। ও সেই নীল রঙের লেহেঙ্গাটা পরেছে, যেটা আমি গত সপ্তাহে শপিং মলে পছন্দ করে দিয়েছিলাম। ওর খোপায় গোজা একগুচ্ছ সাদা গোলাপ। ওকে দেখে মনে হচ্ছে যেন শরতের নীল আকাশ থেকে এক টুকরো মেঘ নেমে এসেছে। কি হলো, দরজায় দাঁড়িয়ে মূর্তি হয়ে গেলি কেন? ভেতরে আয়। না মানে, তোকে অনেক সুন্দর লাগছে নিধি, শুভ জন্মদিন। আমি গিফটটা ওর হাতে দিতেই ও মুচকি হাসল, কিন্তু সেই হাসিতে এক অদ্ভুত মায়া ছিল। ও জানতো আমি এই নীল রঙটাই ওর জন্য বেছে নেব। কেক কাটা হলো, অনেক আনন্দ হলো। সামিয়া তো চকলেট আর কেক পেয়ে মহা খুশি, কিন্তু আমি খেয়াল করলাম আমাদের দুই পরিবার আজ একটু বেশিই হাসি খুশি। নিধির আম্মু আর আমার আম্মু কোনায় বসে নিচু স্বরে কী যেন শলা পরামর্শ করছেন আর মাঝে মাঝে আমাদের দিকে তাকাচ্ছেন। অনুষ্ঠান শেষ হওয়ার পর মেহমানরা চলে গেল, শুধু রয়ে গেলাম আমরা। ডাইনিং টেবিলে সবাই একসাথে কফি খেতে বসলাম। পরিবেশটা হঠাৎ করেই কেমন যেন গম্ভীর হয়ে গেল। নিধি আমার পাশে বসেছিল। ও টেবিলের নিচে আমার হাতটা হালকা করে একটু স্পর্শ করলো। ওর হাত কাঁপছে। ও কি কিছু টের পাচ্ছে? নীল, নিধি, তোমাদের দুইজনকে একটা কথা বলার ছিল। তোমরা দুইজন তো ছোটবেলা থেকে বেস্ট ফ্রেন্ড। তোমাদের এই বন্ধুত্ব আমাদের দুই পরিবারকেও খুব কাছাকাছি নিয়ে এসেছে। আমি আর নিধি একে অপরের দিকে তাকালাম। আমার বুকের ভেতর ড্রাম বাজতে শুরু করেছে। নীল তো সারাদিনই নিধি নিধি করে পাগল। আরে নিধি তো নীলের হুকুম ছাড়া এক পাও চলে না। তাই আমরা দুই বন্ধু মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত বাবা? আমরা ভাবছি এই বন্ধুটাকে একটা স্থায়ী রূপ দিলে কেমন হয়। মানে আমরা চাইছি তোমাদের বিয়েটা করিয়ে দিতে। আগামী মাসেই আমরা দিনক্ষণ ঠিক করতে চাই। মুহূর্তের জন্য মনে হলো সময় থমকে গেছে। আমি চায়ের কাপ হাতে নিয়েছিলাম, সেটা প্রায় হাত থেকে পড়ে যাচ্ছিল। নিধি তো হা করে ওর বাবার দিকে তাকিয়ে আছে। আমরা দুজনেই পুরো বাকরুদ্ধ, যেটাকে বলে অবাক হওয়ার চরম পর্যায়ে। আব্বু, বিয়ে মানে? আমরা তো ফ্রেন্ড। তখন আম্মু বলল, ফ্রেন্ড বলেই তো আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তোদের একে অপরের প্রতি যে টান, সেটা কি আমরা বুঝি না? তোরা হয়তো লজ্জায় বলতে পারছিস না,
তাই আমরাই দায়িত্বটা নিলাম। তখন নিধি একটু রেগে যাওয়ার ভান করে বলে, কিন্তু তোমরা আমাদের জিজ্ঞাসাও করলে না, এটা কেমন কথা? কেন রে নিধি, তুই কি নীলকে অপছন্দ করিস? তাহলে বল, আমরা এখনই প্রস্তাব বাতিল করে দিচ্ছি। নিধি হঠাৎ চুপ হয়ে গেল। ও মাথা নিচু করে নখ কাটতে লাগলো। ওর লাল হয়ে যাওয়া কানগুলোই বলে দিচ্ছিল ও ভেতরে ভেতরে কতটা খুশি, কিন্তু সেটা প্রকাশ করতে পারছে না। আমিও কথা হারিয়ে ফেলেছি। যে মানুষটাকে হারানোর ভয়ে মনের কথা বলতে পারিনি, আজ সেই আমার হতে চলেছে। এটা যেন কোনো রূপকথা। খানিকক্ষণ পর দুই পরিবার হাসাহাসি করে বিয়ের পরিকল্পনা করতে লাগলো। আমি আর নিধি সেই সুযোগে ছাদের দিকে পা বাড়ালাম। ছাদের এক কোণায় কুয়াশার ভেতরে দাঁড়িয়ে নিধি হঠাৎ হাসতে শুরু করলো। হাসছিস কেন? আমাদের জীবন তো শেষ, এখন তোকে সারা জীবন সহ্য করতে হবে। নিধি হাসি থামিয়ে আমার চোখের দিকে তাকিয়ে বলে, তুই কি আসলেই খুব অসুখী নীল? আমি নিধির খুব কাছে গেলাম। এই প্রথম আমি দ্বিধাহীনভাবে ওর দুই হাত ধরলাম। অখুশি হলে কি আমার হার্ট রেট এতটা বেড়ে যেত? আমি তো ভাবছিলাম তুই মানা করে দিবি। মানা তো করতেই চেয়েছিলাম, কিন্তু ভাবলাম এই গাধাটাকে আমার ছাড়া আর কে সামলাবে, তাই দয়া করে রাজি হয়ে গেলাম। হঠাৎ নিধি আমার কাঁধে মাথা রাখল। এবার আর কোনো দ্বিধা নেই, কোনো ভয় নেই। বন্ধুত্বের সেই অদৃশ্য দেওয়ালটা আজ ভেঙে চুরমার হয়ে গেছে। আচ্ছা নিধি, আমরা কি বিয়ের পরও এভাবে ঝগড়া করব? অবশ্যই, ঝগড়া না করলে তো ভালোবাসা বাড়ে না। তবে এখন থেকে ঝগড়ার পর তুই আমাকে আইসক্রিম নয় গয়না কিনে দিবি। আমি হেসে উঠলাম। আকাশের দিকে তাকিয়ে মনে হলো আজ রাতের চাঁদটা যেন অন্যদিনের চেয়ে একটু বেশি উজ্জ্বল। বেস্ট ফ্রেন্ড থেকে বউ হওয়ার যাত্রাটা এতটা সহজ হবে জানলে হয়তো আরও আগেই বাবাকে বলে দিতাম। জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো যে এত দ্রুত আর সুন্দরভাবে হয়ে যাবে তা কোনোদিন কল্পনাও করিনি। 1 মাসের ব্যবধানে দুই পরিবারের সম্মতিতে আজ আমাদের বিয়ে। পুরো বাড়ি আলোকসজ্জায় ঝলমল করছে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে সাদা রঙের একটা শেরওয়ানি আর মাথায় পাগড়ি পরে নিজেকে দেখছি। সামিয়া পাশ থেকে এসে বলল, কি হলো ভাইয়া, নিজের রূপ দেখেই কি ফিদা হয়ে গেলে? নাকি ভাবছো আজ থেকে নিধি আপু অফিসিয়ালি তোমার সব চকলেট ভাগ করে নেবে? তোর আপু চকলেট না, আমার জীবনটাই ভাগ করে নিতে আসছে রে পাগলি। বিয়ের আসর বসেছে নিধিদের ড্রয়িং রুমে। পর্দার এক পাশে আমি, অন্য পাশে নিধি। কাজী সাহেব খাতা নিয়ে বসেছেন। মোহরানা এবং আনুষ্ঠানিক সব কথা শেষে যখন কাজী সাহেব বললেন, বাবা নীল 3 বার বলুন আলহামদুলিল্লাহ কবুল, আমার গলাটা একটু কেঁপে উঠল। বুকের ভেতর এক অদ্ভুত প্রশান্তি। আমি স্পষ্ট স্বরে বললাম, আলহামদুলিল্লাহ কবুল। ওপাশে নিধিও যখন কবুল বলল তখন মনে হলো আমাদের বহু বছরের বন্ধুত্বটা এক পবিত্র বন্ধনে পূর্ণতা পেল। চারিদিকে খুশির আমেজ, মিষ্টি বিতরণ। নিধির বাবা আমার কাঁধে হাত রেখে বললেন, নীল, আমার কলিজার টুকরাকে আজ তোর হাতে সঁপে দিলাম। ও খুব জেদি, তবে ওর মনটা খুব পরিষ্কার। আমি নিচু হয়ে ওনার দোয়া নিলাম। মনে মনে ভাবলাম, জেদি বলেই তো ওকে আমার এত ভালো লাগে। রাত তখন অনেকটা। আমাদের বাসায় বাসরঘরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। সাদা গোলাপ আর রজনীগন্ধার গন্ধে ঘরটা যেন স্বপ্নপরী হয়ে আছে। আমি দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখলাম নিধি খাটের মাঝখানে বসে আছে। ওর মাথায় লাল ওড়নার ঘোমটা, 2 হাতে মেহেদির নকশা। আমাকে দেখে ও একটু নড়ে চড়ে বসল। আমি ধীর পায়ে ওর সামনে গিয়ে বসলাম। ঘোমটাটা সরিয়ে দিতেই দেখলাম নিধির চোখ দুটো টলমল করছে। কে রে, এখন তো আর কেউ নেই, এখন কেন কাঁদছিস? এখনও কি ড্রেস পাল্টানোর জন্য শপিং মলে যাওয়ার বায়না ধরবি? তুই একটা আস্ত গাধা। এই মুহূর্তেও তুই দুষ্টুমি করছিস? মানুষ কত রোমান্টিক কথা বলে, আর তুই? আচ্ছা ঠিক আছে, রোমান্টিক হচ্ছি। বলতো, আজকের নিধিকে কি আগে কখনো দেখেছি? এই যে আমার সামনে বসে আছে আমার বউ হয়ে, এটা ভাবতেই তো আমার বিশ্বাস হচ্ছে না।
বিশ্বাস কর নীল, আমিও কখনো ভাবিনি আমাদের শেষটা এমন হবে। আমি তো ভাবতাম তুই কোনোদিন বুঝবিই না। তুই তো সারা জীবন শুধু আমার ব্যাগই বয়ে বেড়ালি, মনের খবর নিলি না। আরে মনের খবর জানতাম বলেই তো ব্যাগ বইতাম। জানতাম তুই বড্ড জেদি, তোকে আগলে রাখার দায়িত্বটা তো অন্য কাউকে দেওয়া যায় না। নিধি হঠাৎ খাটের একপাশ থেকে একটা ছোট বক্স বের করলো। এই নে, এটা তোর গিফট। বক্সটা খুলতেই দেখলাম সেই পুরনো চিরকুটগুলো আর একটা ছোট চেন, যাতে এন এবং এন লেখা। নিধি, তুই এগুলো এখনও জমিয়ে রেখেছিস? রেখেছি কারণ এগুলো আমাদের বন্ধুত্বের সাক্ষী। এখন থেকে এই এন আর এন আলাদা হবে না। আমি নিধির খুব কাছে চলে আসলাম, ওর কপালে একটা দীর্ঘ চুমু আঁকলাম। নিধি লজ্জা পেয়ে আমার বুকের মাঝে মুখ লুকালো। কুয়াশা ভেজা রাতে জানালার ফাঁক দিয়ে আসা হালকা বাতাসটা যেন আমাদের দুজনের হৃদস্পন্দন শুনতে পাচ্ছিল। নিধি, আজ থেকে তুই শুধু আমার বেস্ট ফ্রেন্ড না, তুই আমার জীবনের অর্ধাঙ্গিনী। সারা জীবন এভাবে পাশে থাকবি তো? মৃত্যুর আগ পর্যন্ত তোর হাত ছাড়বো না, তবে একটা শর্ত আছে। আবার কি শর্ত? কাল সকালে আমাকে ঘুম থেকে জাগিয়ে দিয়ে 1 কাপ চা বানিয়ে দিতে হবে। আমরা দুজনেই অট্টহাসিতে ফেটে পড়লাম। ঝগড়া, দুষ্টুমি আর ভালোবাসার এই মিশ্রণই তো আমাদের জীবন। চাঁদের আলোয় আলোকিত রুমে নীল আর নিধির নতুন জীবনের গল্প শুরু হলো। বন্ধুত্বের সীমানা পেরিয়ে তারা এখন এক অবিচ্ছেদ্য আত্মার বন্ধন। তো বন্ধুরা, আমরা আজকের গল্পটির শেষ প্রান্তে চলে আসলাম। আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।